নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি, তার নাম রসকলি। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পালপুকুরের ঘাটের উপরেই প্রকাণ্ড বটগাছটার একটা শিকড় বিশাল অজগরের মতো কুণ্ডলি পাকাইয়া গর্তের ভিতর মুখ সেঁধাইয়া যেন পিঠে রোদ পোহাইতেছে। পুলিন দাস তাহার উপর হাঁটু ভাঙা দয়ের মতো উবু হইয়া বসিয়া জলে খোলামকুচি ছড়িয়া ব্যাঙ ছুটছুড়ি খেলিতেছিল। তাহার কাঁধে গামছা, কানে একটা পোড়া বিড়ি। মিতে বলাই দাস আসিয়া ডাকিল, এই যে প্যালা, উঠে আয়। ওরে ও খ্যাপাচণ্ডী, উঠে আয়, খুঁড়ো যে। পুলিন হাতের খোলামকুচিটা জলের পরিবর্তে মাটিতে আছড়াইয়া কহিল, টেসেছে বেটা বুড়ো। বলাই সোৎসাহে কহিল, আর দেরি নাই, উঠে আয়। উভয় গ্রামের পথ ধরিল, বলাই আগে, পুলিন পিছনে। পুলিন সহসা কহিল, বউটা খুব কাঁদছে নয় রে বলা? বলা কহিল, খুব, আছাড় বিছাড় করছে। মাথাটা তাহার প্রায় ঘাড়ের নিকটে হেলিয়া পড়িল, ঠোঁট দুইটা চিবুক পর্যন্ত বাঁকিয়া গেল। আবার উভয় নীরব, রাস্তা ধরিয়া চলিয়াছে। একটা গাই রাস্তার ধারে পতিত জমিতে লম্বা দড়িতে বাঁধা ঘাস খাইতেছিল। জানি না পুলিন কোন কৌতুকে চট করিয়া বাঁ হাতের দুইটা আঙুলে গাইটার পিঠটা টিপিয়া টিপিয়া ঘট শব্দে নাসিকা গর্জন করিয়া উঠিল। সঙ্গে সঙ্গে গাইটাও মাথা নাড়িয়া লাফাইয়া উঠিল। পুলিন লম্ফে হাত দুই সরিয়া আসিয়া কহিল, মাইরি, কি তেজ রে! আমার বউটাও ঠিক এমনই, মাথা নেড়েই আছে। পুলিনচন্দ্রের এক দেহশ্রী ভিন্ন আর কিছুই প্রশংসা করিবার মতো ছিল না। তাহার দেহখানি সুন্দর, দীর্ঘ আকার, সবল দেহ, বর্ণ গৌর, কোঁকড়া চুল আর সর্বাঙ্গ বেড়িয়া বেশ একটি মিষ্ট লাবণ্য। এছাড়া আর কোনো গুণই ছিল না। বুদ্ধির খ্যাতি তো কোনো কালেই নাই। বাল্যকালেই পাঠশালায় গুরু মহাশয় 1 পয়সায় 3টে আম, তা 3টে আমের কত দাম, ঝাড়া 3টি ঘণ্টাতেও বুঝাইতে না পারিয়া নিজেই তাহার বই দপ্তর গুছাইয়া বগলে পুরিয়া দিয়া কহিয়াছিলেন, বাবা, শুভঙ্কর যে এ জন্মে বৈরাগী কুলে জন্ম নিয়ে হিসেবে বৈরাগ্য করেছেন তা জানতাম না। তোমায় পড়ানো আমার কর্ম নয়। ইহার উপর সে ছিল যেন মূর্তিমান বেতাল। মজলিসে হয়তো লঙ্কাকাণ্ডের মতো ভীষণ গম্ভীর আলোচনা চলিতেছে। বুড়া জাম্বুবান হয়তো মন্ত্রণা দিতেছে। মজলিস শুদ্ধ লোক স্তম্ভিত, নিস্তব্ধ। সহসা সেখানে পুলিনচন্দ্র যেন কৌতুকের কাতুকুতুতে গুলগুল করিয়া হাসিয়া ওঠে। এ মাইরি আমার খুড়োকে লিখেছে, তেমুন্ডে বুড়ো, ইয়া চুল, ইয়া দাড়ি, ঠিক ঠিক, জাম্বুবান জাম্বুবান। আবার হয়তো হনুভানুর মিতালির রঙ্গে মজলিস তো মজলিস, দেবগণ পর্যন্ত হাসিয়া আকুল। সেখানে পুলিন বিস্ময় হতবাক, চক্ষু দুইটা ছানা বড়ার মতো বিস্ফারিত। পাশের লোককে বলে, কি মাইরি যে হাসিস তার ঠিক নাই। তারপর সোৎসাহে বাহবা দেয়, বলি হারি বাপ হনু, বাবুদের প্যাদাচ্ছ তুমি জিন্দে পালোয়ান। গ্রন্থকারও বাদ যান না। পুলিন কহে, বইটার কিন্তু ভারী চাট মাইরি, এ একেবারে অবাক জলপান লাগিয়ে দিয়েছে। আবার রাবণ বধে সীতা উদ্ধারে আনন্দিত শ্রোতৃমণ্ডলী আবেগে জয়ধ্বনি করিয়া উঠে। বিচিত্র পুলিন, বিচিত্র তাহার রসবোধ। সে সজল চক্ষে বলে, আহা, এতগুলো বেধবা হলো, আহা। আবার সঙ্গে সঙ্গেই ব্যগ্র অনুসন্ধানে কহে, আচ্ছা, লঙ্কায় তাহলে মাছের সের কত করে হলো? 1 পয়সা না 2 পয়সা? তা লেখে নাই?
লোকে তাই বুদ্ধিহীনের উপর রং চড়াইয়া কহে, খ্যাপা। পুলিন রাগে না, হাস্যমুখে উত্তর দেয়, অ্যাঁ? রাগে একজন, আর লজ্জায় দুঃখে মরিয়া যায় আর একজন। দুইজনের প্রথমটি পুলিনের স্ত্রী, বয়স 18-19, গোলগাল আঁটো সাঁটো দেহ, নাম গোপিনী। কিন্তু পুলিন কহে সাপিনী। পুলিনের নির্বুদ্ধিতার লজ্জায় খোঁচায়, গোপিনীর রাগে সাপিনীর মতোই গর্জায়। কথাগুলিও বাহির হয় সাপিনীর জিহ্বার মতোই, লকলকে তীক্ষ্ণ, ভয়াবহ। নির্বোধ সর্বজনের হাস্যস্পদ স্বামীর ঘরে শত লজ্জার মধ্যেও সান্ত্বনার একটি আশ্রয় গোপিনীর মিলিয়াছিল। সে ওই দ্বিতীয় ব্যক্তিটি, যে পুলিনের জন্য লজ্জায় দুঃখে মরমে মরিয়া থাকিত। সে পুলিনের বৃদ্ধ খুড়ো রামদাস মোহান্ত, যাহার সহিত পুলিন জাম্বুবানের সাদৃশ্য দেখিতে পায়। রামদাসের অবস্থা বেশ ভালোই, মোটা জোত জমা, উঠানে বড় বড় মরাই, ঘরে দুগ্ধবতী গাভী, গ্রামে 2-10 টাকা তেজারতি। তবে তাহার চেহারাটা আজ শুধু চুল দাড়ির জন্যই নয়, চিরকালই কেমন বেয়াড়া বিশ্রী। তাই যৌবনে যখন সে শ্রীমতীকে লইয়া পরম আগ্রহে সংসার পাতিয়াছিল, তখন শ্রীমতী রামদাসের ওই বদ চেহারার জন্যই নাকি তাহার পাতানো সংসারে লাথি মারিয়া কোথায় একদিন উধাও হইয়া গিয়াছিল। গৃহী বৈরাগীর বংশধর রামদাস শ্রীমতীর সন্ধানে হরেক রকম তালি দেওয়া আলখাল্লা পরিয়া ঝোলা কাঁধে ভবঘুরে ভিখারি বৈরাগী সাজিল। শোকে সংসারকে ঝাড়িয়া ফেলিয়া দিল, কিন্তু সংসার তাহাকে ছাড়িল না। শ্রীমতীর সন্ধান মিলিল না, কিন্তু তাহার ভিক্ষার ঝুলির মধ্যে কোন দিন শ্রী আসিয়া প্রবেশ করিয়া তাহাকে সংসারের দিকে ফিরাইল। তখন ভিক্ষার সঞ্চয়ই তাহার 300 টাকা পুঁজি, আর বাড়ির জোতজমার ধান ঠিকাদার ভাগদারের কাছে বেশ মোটা হইয়াই জমিয়াছিল। শ্রীমতীর অভাবে রামদাস শ্রীকে লইয়া বেশ আঁটালো করিয়া সংসার বাঁধিল। 5 জনে কহিল, মোহান্ত, এইবার ভালো করে সংসার পাতো, একটি ভালো দেখে বষ্টমী। রামদাস কহিল, রাধে রাধে, ও কথা ছাড়ান দাও দাদা। রাধারানী আমার মনেই ভালো, ধ্যানেই সোজা, বাইরে বেজায় বাঁকা। বাঁকা রায়ের লাঞ্ছনাটাই দেখো না। জয় রাধে, শ্রীমতী শ্রীমতী। কে একজন স্ত্রী জাতির কি একটা নিন্দা করিল। মোহান্ত মাথা নাড়িয়া জিভ কাটিয়া সবিনয় প্রতিবাদ করিল, রাধে রাধে, ও কথা বলো না, বলতে নাই। শ্রীমতীর জাত, ওরা সবাই ভালো। একজন ঠোঁট কাটা কঠোর রসিকতা করিয়া ফেলিল, তা তোমার শ্রীমতী? মোহান্ত হাসিয়া কহিল, বললাম যে দাদা, শ্রীমতীর জাত ওরা, সুন্দর নিয়েই যে কারবার ওদের। অসুন্দরকে কে কবে পছন্দ করে দাদা? এই সময় রামদাসের বড় ভাই শ্যামদাস বছর 8 ফুটফুটে মাতৃহীন পুলিনকে রাখিয়া মারা গেল। রামদাস পুলিনকে বুকে করিয়া না বিয়াই শ্যামের মা হইয়া উঠিল। সুন্দর পুলিন বড় হইল। বৈষ্ণবের ছেলে কীর্তনের আখড়ায় খোলকর্তাল ছাড়িয়া লাঠির আখড়ায় লাঠি ধরিতে শিখিল। বলা সঙ্গী হইল, গাঁজা ধরিল। রামদাস শাসন করিতে পারিল না, শুধু দুঃখই করিল। তবু মনে মনে নিজেই সান্ত্বনা খুঁজিয়া লইল। বেশ একটি গোছালো বউ আসিলেই পুলিন মানুষ হইবে, বোকা বুদ্ধিমান হইবে, ঘর বুঝিবে, না বুঝে ঘর ঘাড়ে চাপিয়া পরিচয় করিয়া লইবে। রামদাস পুলিনের জন্য পাত্রী খুঁজিতে লাগিল। সৌরভী বৈষ্ণবী আসিয়া কহিল, মোহান্ত, তা আমার মঞ্জুরির সঙ্গে পুলিনের বিয়ে দাও না কেন? ছেলেবেলার সাথী দুটি, ভাবো খুব। রামদাস কহিল, রাধে রাধে, তা যে হয় না সৌরভী। আমরা হলাম জাতপুষ্টম,
আর তোমরা ভেগধারী। সৌরভী ছিল ধোপার মেয়ে, ভেক লইয়া বৈষ্ণবী হইয়াছে। তাহার মেয়ের সঙ্গে ভাইপোর বিবাহ দিতে রামদাসের রুচি হইল না। না হইলে সৌরভীর মেয়ে মঞ্জরি বেশ সুশ্রী, বেশ নজরে ধরা মেয়ে, তবে একটু রসচ্ছলা, যাকে বলে ডগমগ ভাব। সেইভাবে সে চঞ্চল। চলিতে তাহার দেহে হিল্লোল খেলিয়া যায়, কথা বলিতে হাসি উপচিয়া পড়ে, হাসিতে নিটোল গালে টোল পড়ে। সে গ্রীবাটি ঈষৎ বাঁকাইয়া দাঁড়ায়, নাকে রসকলি কাটে, চূড়া বাঁধিয়া চুল বাঁধে, কথার ধরনটাও তাহার কেমন বাঁকা। লোকে কত কি বলে, কিন্তু তাহাতে তাহার কিছু আসে যায় না। নদীর বুকে লোহার চিরেও দাগ আঁকে না, স্রোতও বন্ধ হয় না। মঞ্জরি পুলিনের চেয়ে বছর চারেকের ছোট, বাল্যসাথী। দুইজনের ভাবও খুব। পুলিন সময় অসময় মঞ্জরিদের বাড়ি যায়। মঞ্জরির সাদরে অভ্যর্থনা করে, দীপ্তি ফুটিয়া ওঠে, রসচ্ছলা আরও উচ্ছল হইয়া উঠে। পুলিন বলে, কি হে রসকলি, করছ কি? দুজনে রসকলি পাতাইয়াছে। মঞ্জরি মুচকি হাসিয়া সুরে বলে, তোমায় আঁকছি হে, অঙ্গে যত্ন করে। পুলিন এ কথার উত্তর খুঁজিয়া পায় না। অভাব অভিযোগে কতদিন মঞ্জরির মা সৌরভী আসিয়া কহে, দেখলো মঞ্জরি, 2 টাকা কারো কাছে পাওয়া যায় কি না, নইলে তোর খাড়ুটা বাঁধা দিতে হবে। মঞ্জরি বলে, খাড়ু আমি বাঁধা দেব না রসকলি, তুমি টাকা এনে দাও। পুলিন শশব ব্যস্তে বলে, সে কি রসকলির মা, খাড়ু বাঁধা দেবে কি, আমি টাকা এনে দিই। সৌরভী আপত্তি করিলে মঞ্জরি কহে, কেন, রসকলি কি আমার পর? খুড়ার তহবিল সন্ধান করিয়া না পাইলে চাউল বিক্রয় করিয়া সে টাকা আনিয়া দেয়। আবার মঞ্জরি কখনো কখনো পুলিনের হাত চাপিয়া ধরিয়া বলে, না, তুমি দিতে পাবে না, ও মায়ের চালাকি। মায়ে ঝিয়ে ঝগড়া হয়, পুলিন ব্যস্ত হইয়া ওঠে। কিন্তু মঞ্জরি কহে, খবরদার, আড়ি করব। 10 বছর বয়সে মঞ্জরির একবার বিবাহ হইয়াছিল, কিন্তু পাত্রটিকে মঞ্জরির পছন্দ হয় নাই, তাই তাহাকে সে নাকচ করিয়া দিয়াছে। সে বেচারি বহুবার মঞ্জরির জন্য হাঁটাহাঁটি করিয়া শেষে অন্যত্র বিবাহ করিয়া সংসার পাতিয়াছে। মঞ্জরিকে ছাড়পত্র করিয়াছে নানা কারণে। রামদাস সৌরভীকে প্রত্যাখ্যান করিল, রামদাস সৌরভীকে ফিরাইয়া দিল। সৌরভীও ঘরে গিয়া পুলিনকে ফিরাইয়া দিল। কহিল, বাবা, মেয়ের আমার সমস্ত বয়স, তুমি আর এসো না। একেই তো 5 জনে 5 কথা বলে। মনে ভেবেছিলাম তোমরা 2টি ছেলে বয়সের সাথী, 2 হাত এক করে দিয়ে দেখে চোখ জুড়োব। তোমার কাকা তা দেবে না, আমাকে তো আমার মেয়ের বিয়ে দিতে হবে। কথাটা পুলিনের বড় বাজিল। সে 2 দিন খাইল না, শুইল না, মাঠে মাঠে ঘুরিয়া বেড়াইল। রামদাস শেষে রাজি হইল, বেশ, মঞ্জরির সঙ্গেই পুলিনের বিবাহ হোক। সময়টা হোলির। রামদাস শ্রীধাম বৃন্দাবন যাইবে, তাই স্থির হইল রামদাস ফিরিলে বিবাহ হইবে। কিন্তু ওপরওয়ালার অভিপ্রায় অন্যরূপ। শ্রীধামে সহসা একদিন রামদাসের সঙ্গে হারানো শ্রীমতীর দেখা হইয়া গেল। শ্রীমতী তখন গাছতলায় কলেরায় ছটফট করিতেছে। পাশে 12-13 বছরের মেয়ে গোপিনী বসিয়া অঝোর ঝরে কাঁদিতেছিল। স্ত্রীলোকটির কাতরানিতে আর বালিকাটির কান্নায় দয়া পরবশ হইয়া রামদাস সাহায্যে অগ্রসর হইয়া রোগিণীর পাশে বসিল। ক্ষণেক তাহার মুখপানে চাহিয়া সাগ্রহে ডাকিল, শ্রীমতী। রোগ যন্ত্রণায় কাতর শ্রীমতী রামদাসের মুখপানে চাহিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। রামদাস উত্তরীয় প্রান্ত দিয়া চোখ মুছাইয়া দিল। শ্রীমতী তাহার পা 2টা চাপিয়া ধরিয়া কহিল,
আমার যাবার সময় পায়ের ধুলো দাও, আর এই মেয়েটিকে নাও। বড় ভালো মেয়ে, মায়ের মতো নয়। পারো তো পুলিনের সঙ্গে বিয়ে দিও, ভয় নেই, অজাতের মেয়ে নয়। সেই যে বাউল প্রেমদাসকে মনে পড়ে, সেও জাত বষ্ট, তারই মেয়ে। রামদাস কাতর কণ্ঠে কহিল, শ্রীমতী, রাধারানী, আমি যে তোমার তরে আজও শূন্য ঘর বেঁধে বসে আছি। শ্রীমতী সে কথার কোনো উত্তর দিল না, শুধু কন্যা গোপিনীকে কহিল, মা, এই তোর বাপ, এর সঙ্গে যা, আমার চেয়েও আদরে রাখবে। আর একটা কথা গোপিনী, কখনো যেন স্বামী ছাড়িসনি। হইবষ্টম, থাকুক নিয়ম, তবু ওতে সুখ নেই। শ্রীমতীকে বৃন্দাবনে বিসর্জন দিয়া গোপিনীকে লইয়া রামদাস বাড়ি ফিরিল। সৌরভীকে ডাকিয়া ৫০-১০০, শেষে ২০০টি টাকা হাতে দিয়া কহিল, সৌরভী, আমায় বাকি থেকে খালাস দাও। এক মুঠা টাকা খুঁটে বাঁধিয়া সৌরভী হাসি মুখেই বাড়ি ফিরিল। সৌরভী মঞ্জুরির জন্য পাত্র ঠিক করিল, কিন্তু মঞ্জুরি কহিল না। মা শেষে রাগ করিয়া রামদাসের টাকা লইয়া বৃন্দাবন চলিয়া গেল। মঞ্জুরি ২ দিন কাঁদিল, তারপর আবার উঠিল, ক্রমে হাসিল, রসকলি কাটিল, কিন্তু বিবাহ করিল না। এদিকে পুলিনের সঙ্গে গোপিনীর বিবাহ হইয়া গেল। পুলিন যেন মঞ্জুরির নেশা ভুলিল। সে দিনরাত্রি ঘরেই থাকে, বাড়ির বাহির হয় না। দেখিয়া রামদাস সুখে হাসিল। মঞ্জুরি ২-৪ দিন পুলিনের অপেক্ষা করিয়া শেষে একদিন চূড়া করিয়া চুল বাঁধিয়া নাকে রসকলি কাটিয়া পান চিবাইতে চিবাইতে রামদাসের বাড়িতে আসিয়া উঠিল। রামদাস তখন বাড়িতে ছিল না। উঠানে দাঁড়াইয়া মঞ্জুরি মুচকি হাসিয়া ঘরের রুদ্ধ দ্বারকে উদ্দেশ করিয়াই বলিল, কই হে রসকলি, বউ দেখাও হে। পুলিন ঘরের ভিতর গোপিনীর সহিত কথা কহিতেছিল। মঞ্জুরির আওয়াজ পাইয়া অন্য দুয়ার দিয়া সে ছুটিয়া পলাইয়া গেল। গোপিনী নত মুখে ঘরের মধ্যেই দাঁড়াইয়া রহিল। মঞ্জুরি ঘরে ঢুকিয়া গোপিনীর ঘোমটা তুলিয়া দেখিয়া ঠোঁটের আগায় পিচ কাটিয়া কহিল, তুমি বউ? গোপিনী মুখ তুলিয়া চাহিল। মঞ্জুরি আবার কহিল, তা হ্যাঁ বউ, রসকলির তোমাকে পছন্দ হয়েছে? গোপিনী এবার কথা কহিল, যেন চিমটি কাটিয়া কহিল, না। মঞ্জুরি বলিল, বাহ, এই যে পাখি পড়ে বেশ। তা হ্যাঁ বউ, কেন পছন্দ হয়নি, কিছু জেনেছ? গোপিনী সেই চিমটি কাটার মতোই কহিল, রসকলি কাটতে জানি নাকি না, তাই। মঞ্জুরি সব বুঝিল। এবার সে হাসিয়া বিস্ময়ের ভঙ্গিতে গালে হাত দিয়া কহিল, ও মা, তাই নাকি? তা আমার কাছে রসকলি কাটা শিখবে বউ? গোপিনী কহিল, শেখাবে? দেখো, ঠিক তোমার মতনটি হওয়া চাই। মঞ্জুরি কহিল, তাই শেখাব, কিন্তু ধৈর্য ধরে থাকা চাই। পারবে তো? গোপিনী কহিল, পারব, কিন্তু তোমার সময় হবে তো? বলি, আসবে কখন? রসময়রা ছাড়বে তো? মঞ্জুরি এবার ঠ্যাকার দিয়া কহিল, আমার রসময়রা নয় অসময়ে এসে সময় দেবে? তোমার রসময় যে একদণ্ড ছাড়ে না দেখি। গোপিনী কহিল, ও 2 দিন, এখন নতুন নতুন নালতের শাখে, তারপর বুড়ো গরু ঠিক দামে গিয়ে পড়বে, ভয় নাই। মঞ্জুরি একটু ঝংকার দিয়া কহিল, তা ভাই বুড়ো গরু বেঁধে রাখলেই হয়, যার দড়ি নাই তার আবার গরু পোষার শখ কেন? গোপিনীও এবার একটু ঝংকার দিয়া কহিল, ঘোড়া হলে কি চাবুকের অভাব হয় হে?
তা হয় না, যখন গরু পুষেছি তখন দড়ি কি না জুটবে? বলি, পরনের কাপড়ে আঁচল তো আছে, তাতেই বাঁধব। মঞ্জরি হাসিয়া কহিল, যদি ছিঁড়ে পালিয়ে যায়? গোপিনী কহিল, ইস, সাধ্যি কি? মঞ্জরি কহিল, দেখো। গোপিনী সেই দম্ভ ভরেই কহিল, তখন না হয় ছেঁড়া আঁচল গলায় দিয়ে ঝুলব হে, তা বলে জ্যান্ত তো আর ভাগাড়ে দিতে পারি না। ইহার পর মঞ্জরি আর কথা কহিল না, আচমকাই যেন বাড়ি ফিরিল। তখন মুখখানায় হাসি ছিল না, যেন থমথমে জল ভরা মেঘ। পরদিন হইতে রসকলির বাড়িতে পুলিনের আদর যেন বাড়িয়া গেল। লোক পাঠাইয়া পুলিনকে আনাইল, তাহার লজ্জা ভাঙিয়া দিল। এখন আর পুলিনের গাঁজার আড্ডায় মঞ্জরি ঝঙ্কার দেয় না, সঙ্গী বলাকে দেখিয়া বিরক্ত হয় না। এখন কথায় কথায় মঞ্জরি যেন ঢলিয়া পড়ে, পান দেয়। পুলিন আবার বাড়ি ছাড়িল, পূর্বের চেয়ে যেন শক্ত করিয়া মঞ্জরির বাড়িতে আড্ডা গাড়িল। মঞ্জরি মাঝে মাঝে আবার এও বলে, রসকলি, এ তো ভালো কাজ হচ্ছে না। পুলিন হুঁতকার মতো কহে, কি? মঞ্জরি মুচকি হাসিয়া বলে, এই আমার বাড়িতে এমন করে 24 ঘন্টা পড়ে থাকা। পুলিন তেমনিভাবেই বলে, কেন? মঞ্জরি সুর করিয়া গান ধরে, 5 শিকের বষ্টুমি তোমার, ও হে গোসা করেছে, গোসা করেছে। পুলিন কহে, ধ্যাত। গোপিনী সত্য সত্যই রাগ করিল, কিন্তু ভাঙায় কে? যাহার উপর মান, সেই যে মানের মুখে ছাই দিয়া দিল। সে খাবার সময় আসে, 2টা খায়, দেশের 10-এর হাস্যাস্পদ হইয়া ফেরে। মঞ্জরির বাড়ি আড্ডা জমায়, ঘরের পয়সা পর্যন্ত মঞ্জরির ঘরে তুলিয়া দিয়া আসে। মঞ্জরির নাকি সোনার নথ হইতেছে। গোপিনী জ্বলিয়া গেল। পুলিন যা 2-4টা কথা গোপিনীর সহিত কয়, তা পর্যন্ত মঞ্জরি বিশোভিত। সেদিন রাত্রে কথায় কথায় নির্বোধ কহিল, রসকলি তোমার কি নাম দিয়েছে জানো গো? গোপিনী নয়, সাপিনী। তা সত্যি, সবেতেই তোমার ফস। গোপিনী একটা জ্বলন্ত অগ্নিবর্ষী কটাক্ষ হানিয়া ছুটিয়া পলাইল। রাত্রি দ্বীপ্রহর পর্যন্ত বাহিরে কাঁদিতে কাঁদিতে মনে পড়িল, সে বলিয়াছিল, যদি আঁচল ছেঁড়ে, তবে ছেঁড়া আঁচল গলায় দিয়া ঝুলিবে। উদ্ভ্রান্ত ব্যথাহত নারী সত্যই আঁচল ছিঁড়িয়া দড়ি পাকাইতে বসিল। ঘরে পুলিন তখন অঘোরে নিদ্রা যাইতেছে, বুঝিবা রসকলিকে স্বপ্ন দেখিতেছিল। পাশের ঘরের দরজা খুলিয়া বৃদ্ধ মোহান্ত বাহির হইল। শ্বেতবস্ত্রা গোপিনীকে দেখিয়া চমকিয়া কহিল, কে? এ কি মা? বাইরে কেন মা আমার? গোপিনী ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। বৃদ্ধের স্নেহস্পর্শে তাহার হাতের পাকানো আঁচল এলাইয়া খুলিয়া গেল। মোহান্ত গোপিনীকে বুকে লইয়া কাঁদিয়া কহিল, মা, বুড়ো ছেলের মুখের দিকে চেয়ে ধৈর্য ধর মা আমার, আমি আশীর্বাদ করছি, ভালো হবে, ভালো হবে তোর। পুলিনের ব্যবহারে শান্ত দুর্বল বৃদ্ধ মরমে মরিয়া গেল। কঠোর হইতে চেষ্টা করিল, পয়সায় টান দিল, কথা বন্ধ করিল, কিন্তু তবুও যে পুলিন সেই পুলিনই রহিয়া গেল। অন্ধের কিবা রাত্রি, কিবা দিন। শুধু রসকলির বাড়িতে বসিয়া বলার সহিত খুড়ার আয়ুর দিন গণনা করিতে লাগিল। রামদাস কিন্তু বাঁচিতে চাহিয়াছিল, মরমে মরিয়াও গোপিনীর জন্য বাঁচিতে চাহিত। সর্বদা তাহার ভাবনা হইত, সে মরিলে গোপিনীর দশা কি হইবে? কিন্তু মানুষ অমর নয়, মরণের পরোয়ানা সঙ্গে লইয়াই জন্ম লওয়া। সহসা একদিন রামদাসের তলব আসিল। মোহান্তের বয়স হইয়াছিল, হাঁপানি ছিল।
হঠাৎ একদিন হাঁপানি মৃত্যুর মূর্তিতে বুকে চাপিয়া বসিল। গোপিনী চোখের জলে বুক ভাসাইয়া সেবা করিতে বসিল। পাড়া পড়শি আসিয়া জমিল। মোহান্ত যেন কার অনুসন্ধান করিতেছিল, কিন্তু সে তখন পালপুকুরের ঘাটে বসিয়া ব্যাঙ ছুড়ছুড়ি খেলিতেছিল। পাড়া পড়শি ভিড় জমাইয়া বসিয়া আছে। কেহ বলে, মোহান্ত, হরি বলো, বলো জয় রাধারানী। রাধারানীর জয়গানে চিরমুখর কণ্ঠচারণ, কিন্তু আজ এ সময় রাধারানীর ধ্যান করিতে পারিল না। মৃগ মায়াচ্ছন্ন রাজা ভারতের মতো শুধু বলিল, মা গোপিনী, কিচ্ছু করতে পারলাম না মা। গোপিনী শেষে আছাড় খাইয়া পড়িল। হায়, তাহার নীড় যে ভাঙিয়া যায়। ভ্রষ্ট নীড় বিহঙ্গিনীর ক্রন্দন ছাড়া আর উপায় কি? পাড়ার মেয়েরা দূরে দাঁড়াইয়াছিল, কিন্তু কেহ এই গোপিনীকে ধরিতে সাহস করিল না। বুড়া রোগী, কখন শেষ নিঃশ্বাস পড়িবে, খাবি খাইয়া মরিবার নোটিশও হয়তো দিবে না। মরা ছুঁইয়া কে অশুচি হইবে? ধরিল শেষে একজন, সে মঞ্জরী। মঞ্জরী আসিয়াই শোক বিহ্বলা গোপিনীকে ধরিল, কহিল, ভয় কি? মুমূর্ষু মোহান্ত একটা দীর্ঘশ্বাস ফেলিয়া টানিয়া টানিয়া কহিল, গ্রামের 5 জন আছেন। আমার শেষ ইচ্ছা বলে যায়, আমার স্থাবর সম্পত্তির মালিক হলো গোপিনী। আর সকলের কাছে এই ভিক্ষে, ছেলেটাকে যেন এই বেশ্যের হাত হতে বাঁচিও। কথাটায় সকলের চক্ষু গিয়া পড়িল মঞ্জরীর উপর। সকলেই ভাবিতেছিল, সে কি করিয়া বসে, সে কি করিয়া বসে। কিন্তু মঞ্জরী গোপিনীর এলানো দেহখানি পরম সান্ত্বনা ভরে জড়াইয়া বসিয়াছিল। বসিয়াই রহিল, চাঞ্চল্য দেখা গেল না। মোহান্ত যখন কথাটা আরম্ভ করে, তখনই বলার সঙ্গে পুলিন আসিয়া পৌঁছিয়াছিল। সেও কথাটা শুনিল। কথাটা আজ তাহাকে প্রথম আঘাত দিল। মান অপমানের স্বাদ আজ সে বুঝি প্রথম বুঝিল। লোকে তখন মোহান্তের শেষ ইচ্ছার সমালোচনায় ব্যস্ত। পুলিন দাওয়া হইতে নামিয়া পড়িল, কেহ লক্ষ্য করিল না। কিন্তু মঞ্জরী ডাকিল, যাচ্ছ কোথা? পুলিন কহিল, আর এ বাড়িতে নয়। মঞ্জরী কহিল, ছি, এই কি রাগের সময়? এসো, খুড়োর মুখে জল দাও, কানে নাম শোনাও। পাড়া শুদ্ধ লোক এই বেহায়া মেয়েটার সীমাহীন নির্লজ্জতায় অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিল। মেয়েরা গালে হাত দিল। পুলিন ও মঞ্জরীর মুখপানে চাহিল। তারপর ধীরে ধীরে খুড়ার শিয়রে বসিয়া মুখে গঙ্গা জল দিল, ডাকিয়া কহিল, বলো কাকা, জয় রাধারানী। বৃদ্ধ কহিল, জয় রাধারানী, দয়া করো মা, অনাথিনী দুঃখিনীকে দয়া করো মা। বেলা 2:30 প্রহরের সময় রামদাস মরিল। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হইতে রাত্রি 1 প্রহর হইয়া গেল। তখন মঞ্জরী গোপিনীকে কহিল, তবে আমি আসি। গোপিনী বলিল, এসো। মঞ্জরী চারিদিক চাহিয়া সরলভাবেই কহিল, কর্তা কই, একাঠি থাকতে ভয় করবে না তো? গোপিনীর মনে হইল মঞ্জরী বুঝি তাহাকে ঠাট্টা করিল। সে উত্তর করিল, আসা যাওয়া যখন একা, তখন একা থাকতে ভয় করলে চলবে কেন? আর একাই তো থাকা একরকম। মঞ্জরী কথাটা গায়ে না লইয়া কহিল, আমি কিন্তু ভাই একা থাকতে পারতাম না। গোপিনী কহিল, আমি হলে একা থাকতে যদি না পারতাম, গলায় দড়ি দিতাম, তবু। মঞ্জরী এবার একটু ঝাঁঝিয়া উত্তর দিল,
বালাই ষাট, মরবো কেন? হাসি ভাই, কিন্তু রসকলি গেল কোথায়? গোপিনী ক্ষিপ্তের মতো কহিল, রসকলি নাকেই আছে, ঘরে গিয়ে আয়না নিয়ে দেখো, পোড়া মুখের উপরেই ঝলমল করছে। মঞ্জরি এই আকস্মিক আঘাতে যেন বিহ্বল হইয়া পড়িল। বহু কষ্টে আত্মসম্বরণ করিয়াও কিন্তু শেষটা উত্তরের বেলায় বলিয়া ফেলিল, রসকলি তো নিজের নাকেই থাকে বউ, এ যে কেড়ে নেওয়া যায় না। তা তুমি যদি চাও তো না হয় দেবার চেষ্টা করি। গোপিনী ফোঁস করিয়া বলিয়া দিল, কি বললে তুমি? তোমার কাছ থেকে ভিক্ষি আমি চাইনে, চাইনে, যাও তুমি, যাও। কথাগুলি ক্রুদ্ধ এক নিঃশ্বাসে বলিয়াই সে ঘরে ঢুকিয়া মঞ্জুরির মুখের উপরেই দরজাটা দড়াম করিয়া বন্ধ করিয়া দিল। মঞ্জুরি ধীরে ধীরে বাড়ি ফিরিল। বুকের ভিতর তাহার যেন আগুন জ্বলিতেছিল। সাপিনীর এত বিষ! আপনার বিষে হতভাগিনী আপনি ঝরঝর হইয়া মরুক। আপন বাড়ি ঢুকিতেই মঞ্জরি দেখিল পুলিন তাহার দাওয়ার উপর বসিয়া। মঞ্জরির দেহ ব্যাপিয়া একটা হিল্লোল বহিয়া গেল। হাসিতে তাহার মুখ ভরিয়া উঠিল। পুলিন উঠিয়া কহিল, রসকলি? মঞ্জরি হাসিয়া উত্তর দিল, বসো বলি। পুলিন বসিল। ঘরের তালা খুলিতে খুলিতে মঞ্জরি বলিল, রসকলি, তুমি ভাই সোনা কপালে পুরুষ, স্ত্রী ভাগ্যে ধন। পুলিন খুব রাগিয়াই কহিল, ও ধন আমার ভাদ্যর বউ, ছুঁতে পাপ। মঞ্জরি খিলখিল করিয়া হাসিয়া কহিল, আর বউটি? কি গো, চুপ করে রইলে যে, উত্তর দিতে পারলে না? আচ্ছা, আমি বলে দিই, সে তোমার গলার মালা, ঠোঁটের হাসি। পুলিন কহিল, না রসকলি, হলো না, সে আমার গলার ফাঁসি। ঠাট্টা নয় রসকলি, একটা কথা তোমায় বলতে এসেছি। আমি কাল থেকে নিজের বাড়িতে যাব, ও বাড়িতে আর থাকব না। নিজের বাড়ি অর্থে পুলিনের পৈতৃক বাড়ি। বাস্তব চক্ষে বাড়িটি একটি মূর্তিমন্ত বিভীষিকা, কিন্তু কল্পনায় বাড়িটি বেশ, অর্থাৎ উঠান ভরা বনফুল, প্রাচীর ভাঙিয়া সীমা অসীমে মিশিয়াছে, ঘরের ভিতরেও চাঁদের আলো খেলে। মঞ্জরি কহিল, বেশ, তা ভালো, তারপর খাবে কি করে? পুলিন চট করিয়াই কহিল, বোষ্টমের ছেলে ভিক্ষে করে খাবো। মঞ্জরি কহিল, আরও ভালো, কিন্তু ভিক্ষেতে মেলে তো চাল, তা রাঁধবে কে? বউকে নিয়ে যাও। পুলিন প্রবল প্রতিবাদে মাথা নাড়িয়া কহিল, না। মঞ্জরি কহিল, কেন? আর তুমি না বললেও সে যদি না ছাড়ে? পুলিন কহিল, ছাড়বে না? মারের চোটে ভূত ছাড়ে, তা জানো? হুম, কথায় আছে, পড়লে পরে দুধু ভাতু, না পড়লে ঠ্যাঙার গুঁতু। মঞ্জরি কহিল, বেশ, রসকলি আমার বলে ভালো, এ যেন সেই ওপারেতে ধান পেকেছে লম্বা লম্বা শীষ, টুকুস করে মরে গেল লঙ্কার রাবণ। তা যেন হলো, আজ রাত্রের মতো তো বাড়ি যাও। পুলিন বলিল, না, আর নয়। মঞ্জরি পরিহাস ছলেই কহিল, তবে আজ রাতটা পালপুকুরের বটগাছেই কাটাবে নাকি? পুলিন কহিল, না, তোমার দাওয়াতেই পড়ে থাকব। মঞ্জরি হাসিল, দুই আর দুইয়ে চার হয়, এ কথাটা যে বুঝে না, সে চারের গুরুত্ব না বুঝিলে তাহার উপর রাগ করিয়া লাভ কি? তবু সে বলিল, লোকে বলবে কি? পুলিন বাহির দরজার দিকে ফিরিল। মঞ্জরি কহিল, যাও কোথা? পুলিন কহিল, দেখি কোথাও। মঞ্জরি আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, যেতে হবে না, এসো, শোবে এসো। পুলিন ব্যস্ত হইয়া বলিল, না না, লোকে বলবে কি? মঞ্জরি কহিল, যা বলবার তারা বলেই নিয়েছে, আবার বলবে কি?
শোনোনি, আজই তোমার কাকা বললে ওই। পুলিন তাহার মুখ চাপিয়া ধরিয়া কহিল, তোমার পায়ে ধরি রসকলি, ছি, ও কথা তুমি বলো না। মঞ্জরি হাসিয়া মৃদুস্বরে গান ধরিল, লোকে কয় আমি কৃষ্ণ কলঙ্কিনী, সখী সেই গরবে আমি গরবিনী, লোকে কয়। পুলিন তাহার হাতখানা চাপিয়া ধরিল, স্পর্শে তাহার সে কি উত্তাপ। মঞ্জরি মৃদু আকর্ষণে হাতখানি ছাড়াইয়া শান্ত মধুর কণ্ঠে কহিল, ছাড়ো, বিছানা করি। তকতকে ঘরখানি লাল মাটি দিয়া নিকানো, আলপনার বিচিত্র ছাঁদে চিত্রিত, দেওয়ালে খান কয়েক পট, সেই পুরনো গোড়া চাঁদ, জগন্নাথ, যুগল মিলন, সবগুলির পায়ে চন্দনের চিহ্ন। মেঝের উপর একখানি তক্তপোষ, একদিকে পরিষ্কার বেদির উপর ঝকঝকে বাসনগুলি সাজানো। তক্তাপোষের উপর গুটানো বিছানা বিছাইয়া দিয়া একটি ছোট চৌকির উপর রক্ষিত তোলা বিছানার গাদা হইতে দেখিয়া দেখিয়া একখানা সিজুনি আনিয়া পুরাতন বিছানার উপর বিছাইয়া দিল। সিজুনিটি মঞ্জরির নিজের হাতে অতি যত্নে প্রস্তুত, চারুশিল্পের অপরূপ ছাঁদ বিচিত্রিত। বিছানাটি বেশ করিয়া কয়েকবার ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া ডাকিল, এসো। পুলিন ঘরে আসিয়া তক্তাপোষে বসিল, দেখিল মঞ্জরি অভ্যাস মতো ঈষৎ বাঁকাইয়া দাঁড়াইয়া, সেই হাসি, সেই সব, শুধু দৃষ্টিটুকু নূতন। সে তখন মুগ্ধ, আবিষ্ট, একাগ্র। পুলিন কথা কহিল, ভাবটা গদগদ কিন্তু সংকুচিত, রসকলি। মঞ্জরি চমক ভাঙিয়া কহিল, কি গো? পুলিন কহিল, তুমি তুমি আমার 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 কথাটা শেষ করিতে পারিল না, প্রতিবারই বাঁধিয়া যায়, আর পুলিন রাঙা হইয়া উঠে। মঞ্জরি খিলখিল করিয়া হাসিয়া কহিল, তোমার 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 কি গো? কৌতুকে গ্রীবা বাঁকাইয়া খানিকক্ষণ পুলিনের নত লজ্জিত মুখের উপর উজ্জ্বল দৃষ্টি হানিয়া সহসা মঞ্জরি তাহার মুখ পুলিনের কানের কাছে লইয়া গিয়া বলিল, আমি তো তোমারই গো। কথাটা বলিয়াই সে চট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল, চঞ্চল লঘু গতিতে, ছোট তরিত গতি ঝর্ণাটির মতোই। বাহিরে গিয়াই দরজা টানিয়া শিকল আঁটিয়া দিল। এক রাস দমকা দক্ষিণা বাতাস আসিয়া যেন পুলিনকে তৃপ্ত করিয়া আচমকাই চলিয়া গেল। শিকল টানিয়া দিয়া আঁচলে চোখ মুছিতে মুছিতে ঢেঁকিশালায় আসিয়া মঞ্জরি আঁচল পাতিয়া শুইয়া পড়িল। রাত্রিতে পুলিন আসে নাই। বেলা 1 প্রহর হইয়া গেল, তবুও দেখা নাই। গোপিনী অপেক্ষায় বসিয়াছিল। সহসা সে সব ঝাড়িয়া ফেলিয়া উঠিল, স্নান সারিয়া রান্না চড়াইল। খুট করিয়া শব্দ হইল, ওই বুঝি আসিল। প্রবল অভিমানে ব্যগ্র দৃষ্টিকে রান্নার কড়ায় সে নিবিষ্ট করিল। হাতের খুন্তি প্রয়োজনাতিরিক্ত অতি বিক্রমে ঘুরিয়া উঠিল। খন খন খন, এই বুঝি ডাকে, সাপিনী হে। পোষা বিড়ালটা দাওয়ায় লাফাইয়া উঠিয়া ডাকিল, ম্যাও ম্যাও ম্যাও। আর দৃষ্টি মানিল না, ফিরিল। কিন্তু কই, শূন্য অঙ্গন, ভেজানো বহির্দ্বার, মানুষের বার্তা তো দিল না। হাতের খুন্তিটা সজোরে বিড়ালটার পিঠে হানিয়া গোপিনী গালি পাড়িল, বেরো বেরো বেরো, আপদ বেরো। কতক্ষণ কাটিয়া গেল, গোপিনীর মনে হইল বুঝিবা একটা যুগ। সহসা বহির্দ্বার খুলিয়া বলাই আসিয়া দাওয়ায় বসিল। হাতের হুঁকা টানিতে টানিতে কহিল, শুনেছ মিতেনি, কাল রেতে মিতে যে মঞ্জরির বাড়িতে।
বলাই পুলিনের মিতে, তাই গোপিনীকে ডাকিত মিতেনি, গোপিনী ডাকিত মিতে। গোপিনী কহিল, শুনি নাই, তবে জানি। বলাই বলিল, আবার নিজের ঘর সাফ হচ্ছে, সেইখানেই থাকবে, এ বাড়িতে থাকবে না। একটা লজ্জা ঢাকিতে 5টা লজ্জা মাথায় লইতে হয়। গোপিনী কহিল, আমি যে থাকতে দেব না, সে আমি কাল বলে দিয়েছি, বাড়ি ঢুকলে ঝাঁটার বাড়ি দেব। বলাই বিজ্ঞের মতো মাথা নাড়িয়া বলিল, ও বুঝি এত? আবার মঞ্জরীকে পত্র করবে। বুকে পাথর চাপা দিলেও মানুষ কাতরাইতে পারে, কিন্তু এই কথাটা এমন স্থানে গোপিনীকে আঘাত করিল যে সে আর কথা কহিতে পারিল না। বলাই কহিল, কাল রাতে জমিদার গাঁয়ে এসেছেন, তুমি নালিশ করো। গোপিনী দীপ্ত প্রতিবাদে কহিল, না। তারপর উভয়ে নীরব। গোপিনীর হাতের খুন্তি নড়ে না, চোখ কড়ার উপর, কিন্তু দৃষ্টি নয়, পলকও পড়ে না। বলাই মনে মনে কি যেন মক্ষ করিতেছিল। শেষে দালালির ভঙ্গিতে রসান দিয়া কহিল, বেশ বলেছ, সেই ভালো। ও দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। তারপর আবার হুঁকায় টান পড়িল। ফ্রর ফ্রর। এক মুখ ধোঁয়া ছাড়িয়া কহিল, আহা, আমাদের তো ছিঁড়লে মালা গাঁথতে আছে। ভাবনাই বা কি? ভাত থাকলে কি কাকের অভাব হয়? কি বলো মিতেনি? আমি রয়েছি, সব ঠিক করে দেব তোমার। পরিশেষে সম্মতির আশায় মিতেনির মুখপানে চাহিল। মিতেনি কোনো কথার উত্তর না দিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। রান্না পুড়িতে লাগিল। পুলিন কোদালি হাতে বাড়ি সাফ করিতেছিল। অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে। পুলিন ঘামিয়া যেন নাহিয়া উঠিয়াছে, হাত টাটাইয়া উঠিয়াছে, তবু কাজ সারা চাই। স্ত্রী লোকের অন্নদাস, ছি, তার বড় লজ্জার কি। মিতে বলাই আসিয়া কহিল, ভেলা রে মিতে, তা ভালো। পুলিন কোদালি নামাইয়া বলিল, কলকাতে কিছু আছে? হুঁকলয় অসুচ আমার। বলা কলিকাটা খসাইয়া পুলিনকে দিল। ধূত্রফুলি ছাদে হাত ফাঁদিয়া পুলিন টান মারিল। বলাই কহিল, তা এক কাজ করলি না কেন মিতে? জমিদার এসেছেন, তার কাছে পারলে একবার হতো না? তোর তো হলো সদর খুড়ো আর ওর সৎ বাবা। ওয়ারিশ হলি তুই, ও মাগি সম্পত্তির কে? চল তুই একবার, দেখবি এখনই তোর সম্পত্তি তোর হবে। অদ্ভুত পুলিন, বিচিত্রতার সংসারবোধ। সে কহিল, ওর কি হবে? বলাই বলিল, তোর বউ তুই খেতে দিবি? পুলিন কহিল, না না, আমি যে রসকলিকে। বলাই সোৎসাহে কহিল, রসকলিকে পত্র করবি? অমরুকে যেমন করুকে, তোর কি? সে যে নেহাত অমানুষী হয়, হাজার হোক সে স্ত্রী। মনটা পুলিনের মোচড় দিয়া উঠিল। পূর্বে তাহার সান্ত্বনা ছিল, তাহার প্রাপ্য ধনমূল্যে গোপিনীর নিকট মুক্তি পাইবার হকদার সে। পুলিন বলিল, না মিতে, তা হয় না। যেমন দেবা তেমনি দেবি। বলাই বিরক্তভাবে উঠিল, রাস্তা ধরিল জমিদারের কাছারির পানে। পুলিন ভাঙা দাওয়াটার উপর ভাবিতে বসিল। জমিদারের পশ্চিমা চাপরাশি আসিয়া ভাঙা কাঁসরের মতো ক্ষণ ক্ষণ করিয়া কহিল, আরে পুলিয়া, আসো আসো, বাবুর তলব আছে। পুলিন চমকাইয়া বলিল, কেনে কেনে, কাহে সে দারোয়ানজি? পশ্চিমা কহিল, সো আমি জানে না। জমিদারের কাছারিতে পুলিন আসিয়া প্রণাম করিল। বাবু ফর্সিতে তামাক টানিতেছিলেন, গোমস্তা কলম পিষিতেছে, কয়েকজন মাতব্বর এধারে বসিয়াছিল, আর ওধারে একপাশে আবক্ষ ঘুমটা টানিয়া দাঁড়াইয়াছিল
সংকুচিতা গোপিনী। বাবু পুলিনের দিকে চাহিয়া কাছারিকে উদ্দেশ করিয়াই কহিলেন। সে হারামজাদি কই? রাখাল পাইক বসিয়াছিল, কহিল, আগে তিনি চানে গেল, আসছেন। বাবু পুলিনকে বলিলেন, পুলিন, তোমার খুড়োর সম্পত্তি খারিজ করতে হবে। পুলিন শশব ব্যস্তে কহিল, আগে সম্পত্তি আমার নয়, ওরই। জোর হস্তে অঙ্গুলি নির্দেশে গোপিনীকে দেখাইয়া দিল। বাবু কহিলেন, ওই হলো হে, ওই হলো। স্বামী আর স্ত্রী, মুখ থাকতে নাকে ভাত খায় কে হে? আর তুমি থাকতে সম্পত্তির ওকে? ও সম্পত্তি পেলে কি করে? কথা কও গো, চুপ করে থাকলে চলবে না। অগত্যা গোপিনী মৃদু কণ্ঠে বলিল, আগে তিনি আমায় দিয়ে গিয়েছেন। বাবু কহিলেন, তোমাকেই তবে খারিজ করতে হবে, 500 টাকা লাগবে। পুলিন বলিল, আগে ও মেয়ে মানুষ। বাবু ধমক দিয়া কহিলেন, তুই থাম বেটা, বলো গো, তুমি বলো। আবার চুপ করলে যে, উত্তর দাও, 500 টাকা চাই আমার। পথভ্রান্তকে যে পথ দেখাইয়া দেয় সেই পথেই সে চলে। কিংকর্তব্য বিমোহরা গোপিনী পুলিনের কথা ধরিয়াই বলিল, আগে আমি যে মেয়ে মানুষ। বাবু কহিলেন, আরে সম্পত্তি তো মেয়ে মানুষ নয়। আচ্ছা, না পারো সম্পত্তি তুমি পুলিনকে ছেড়ে দাও। পুলিন শশব ব্যস্তে বলিল, আগে না। গোপিনীও বলিল, আগে না। বাবু চটিয়া কহিলেন, আচ্ছা, সম্পত্তি সদরে বাজেয়াপ্ত হবে। আর পুলিন, তুই বেটা ওই মঞ্জরিকে নিয়ে গাঁয়ে ঢলাঢলি করছিস কেন? ওসব হবে না, পরিবার নিয়েই থাকতে হবে। অভিমান অনবুঝ, স্থানকাল জ্ঞান নাই। পুলিন কিছু না বলিতেই গোপিনী মাথা নাড়িয়া বলিল, না। প্রতিবাদে বাবু চটিয়া দীপ্ত কণ্ঠে কহিলেন, চোপড়াও হারামজাদি, ওই পুলিনকে নিয়েই তোকে থাকতে হবে। গোপিনী আতকাইয়া কাঁদিয়া উঠিল। ঠিক তখনই মঞ্জরি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া কহিল, বাবু আমায় তলব করেছেন? বাবু মুখ ফিরাইয়া আর কথা কহিতে পারিলেন না। সম্মুখে রসচ্ছলা মেয়েটি, চূড়ার মতো চুল বাঁধা, নাকে রসকলি আঁকা, মুখে মিষ্ট হাসি, গালে 2টি ঈষৎ টোল। মঞ্জরীকে দেখিয়া ক্ষণেক তাহার কথা সরিল না। মঞ্জরী পুনরায় বলিল, হুজুর। চমক ভাঙিয়া বাবু কহিলেন, এসো এসো। শুনছ গো, ওসব চলবে না, পুলিনের সঙ্গেই ঘর করতে হবে। শেষটা কহিলেন গোপিনীকে। কথার নির্দেশে মঞ্জরীর দৃষ্টি পড়িল ভয় ত্রস্তা গোপিনীর উপর। সে ত্বরিত পদে নিকটে গিয়া গোপিনীকে কাছে টানিয়া লইল। আশ্বাস লোকে কথাতেও পায়, দৃষ্টিতেও পায়, স্পর্শেও পায়। গোপিনী মঞ্জরীকে জড়াইয়া ধরিয়া কহিল, রসকলি। উজ্জ্বল হাসিতে মঞ্জরীর মুখখানি দীপ্ত হইয়া উঠিল। বলিল, ভয় কি রসকলি? বাবু পুনরায় কহিলেন, বুঝলে, এই আমার হুকুম, উত্তর দাও, রাজি কিনা? শুনছিস পুলিন? পুলিন গোপিনী উভয় নীরব। উত্তর দিল মঞ্জরী তেমনি হাসিয়া, হুজুর, স্বামী স্ত্রীর ঝগড়া কি ধমকে মেটে? বাবু কহিলেন, আলবাত মিটবে, না মিটলে চলবে না। মঞ্জরী বলিল, নাই যদি মেটে হুজুর, তাই বা কি? আমরা যাতে বসটম, ছিঁড়লে মালা আবার নতুন গাঁথি। বাবু কহিলেন, বেশ, তবে ও বলাকে পত্র করুক। ওপাশে বসিয়া বলা মুচকি হাসিল। গোপিনী প্রবল প্রতিবাদে বলিল, না না। বাবু কহিলেন, তবে কি মতলব শুনি? আমার রাজ্যেও সব বদমাইশি চলবে না। পুলিন কি একটা প্রতিবাদ করিল, কিন্তু এত ক্ষীণ যে কাহারও খেয়াল আসিল না। সে নড়িয়া চড়িয়া বসিল, যেন স্থৈর্য আর থাকে না। গর্তের সাপ ধরা পড়িবার পূর্বে যেমনতর বাহির হইতেও পারে না, অথচ ক্রোধে গর্তের ভিতরে কুণ্ডলি পাকাইয়া যেমন ঘোরে,
তেমনিভাবেই তাহার মনটা পাক খাইতেছিল। মঞ্জরি কিন্তু বেশ সবিনয় সবল প্রতিবাদ করিল। জিভ কাটিয়া সে বলিল, ছি ছি বাবু, আপনাকে ওসব কথা বলতে নাই। বাবু অপ্রস্তুত হইয়া মঞ্জরিকে ধমক দিয়া কহিলেন, আচ্ছা আচ্ছা, তোমারও এখানে থাকা চলছে না। 5 জনে তোমার নামে 5 কথা বলছে। হ্যাঁ, তোমায় গ্রাম ছেড়ে যেতে হবে। মঞ্জরি সবিনয় বলিল, আঁকে কোথায় যাব? মেয়ে মানুষ আমি। বাবু তাহার মুখপানে চাহিয়া কহিলেন, আচ্ছা, আমার সঙ্গে চলো তুমি। আমার বাড়িতে থাকবে। মঞ্জরি বলিল, আগে ঝিগিরি আমি করতে পারবো না। বাবু কহিলেন, আচ্ছা, কাজ তোমায় করতে হবে না। মঞ্জরি হাসিয়া বলিল, বাপরে, রানীমা তাহলে ভাত দেবেন কেন? বাবু এবার বেশ রস দিয়া কহিলেন, সে ভাবনা তোমায় ভাবতে হবে না। আমাদের বাগানে তোমার কুঞ্জ করে দেব। এখানে যেমন আছো তেমনই থাকবে। বলিয়া বাবু হাসিলেন। হাসিটি গেঁজলা রসের মতো, কেমন যেন বিশ্রী কুৎসিত গন্ধের আভাস দেয়। মঞ্জরি কহিল, আমার পোড়ার মুখে কি আর বলবো, সত্যি সত্যি এ মুখে আগুন দিতে হয়। আপনি রাজা, আপনিও শেষে। না হুজুর, আমি এ গাঁ ছেড়ে কোথাও যাব না, সে যে যা বলবে বলুক। বাবু মেয়েটার স্পর্ধা দেখিয়া স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। সহসা তিনি উন্মত্তের মতো চিৎকার করিয়া কহিলেন, क्या हरामजादी, भूत सिंह, लगाओ जुत्ती हरामजादी को। বদ্ধ লৌহদ্বার মত্ত হস্তিও ঠেলিয়া খুলিতে পারে না। আবার অর্গল খুলিলে আঘাতের অপেক্ষাও সয় না, খুলিয়া যায়। পুলিনের মনের দরজার ঠিক অর্গলটিতে হাত পড়িতেই সে খুলিয়া গেল। ভিতরের মানুষটি বাহিরে আসিল। সে একটা ভীষণ দাপে হাঁকিয়ে উঠল। খবরদার! রাখাল পাইকের শিথিল মুষ্টির লাঠিগাছটা কাড়িয়া লইয়া মাটিতে ঠুকিয়া পুলিন বুক ফুলাইয়া দাঁড়াইল। ব্যাপারটা গড়াই তো কতদূর কে জানে, কিন্তু লোকে ব্যাপারটা গোটা বুঝিতে না বুঝিতে মঞ্জরি তরিত পদে পুলিন ও গোপিনীর হাত ধরিয়া টানিয়া লইয়া বাহির হইয়া গেল। স্তম্ভিত ভাবটা কাটিতেই বাবু কহিলেন, ভূত সিং! বলা মৃদু কণ্ঠে কহিল, হুজুর, ওই মঞ্জরির সঙ্গে গোকুলবাটির থানার দারোগার পরিবারের সঙ্গে খুব সুখ, একটু বুঝে। বলার কথাটা ঢাকিয়া দিয়া লাঠি হস্তে ভূত সিং ঘ্যান ঘ্যান করিয়া বলিল, হুজুর হুকুম। বাবু কহিলেন, কুছ নেই, যাও। মঞ্জরি দুইজনের হাত ধরিয়া আসিয়া উঠিল একেবারে রামদাসের বাড়িতে। সারাটা পথ সে যেন কি ভাবনায় ভোর হইয়াছিল। ভাবনা বলিলে ঠিক হয় না, সে যেন একটা আবেশ, একটা নেশা। বাড়িতে প্রবেশ করিয়াই মঞ্জরি দরজাটা বন্ধ করিয়া দিয়া একগাছা মোটা লাঠি আনিয়া পুলিনের হাতে দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, বাইরে বসো পাহারাওয়ালা। পুলিন লাঠি হাতে বাহিরে বসিল। আর ঘরের মেঝেতে বসিয়া নীরবে চোখের জল ফেলিতেছিল দুইটি নারী। গোপিনী নত দৃষ্টিতে, আর মঞ্জরি তাহার মুখের পানে চাহিয়া যেন নেশায় ভোর হইয়া বসিয়াছিল। সহসা হাসিয়া সে কহিল, রসকলি। গোপিনী মুখ তুলিয়া হাসিল, বড় বিষাদের হাসি, যেন মলিন ফুলটি। মঞ্জরি বলিল, এক কাছারি লোকের সামনে রসকলি পাতিয়েছ, না বললে তো চলবে না। গোপিনী কহিল, হ্যাঁ। মঞ্জরি বলিল, তা ভাই অনুষ্ঠানটা হয়ে যাক, তুমি আমার নাকে রসকলি এঁকে দাও, আমি তোমায় দিই। যা নিয়ম তা তো করতে হবে। বলিয়াই
খুঁজিয়া পাতিয়া সব সরঞ্জাম বাহির করিয়া তিলক মাটি ঘষিতে বসিল। তারপর গোপিনীর কোল ঘেঁষিয়া বসিয়া কহিল, তুমি ভাই আগে বলেছ, আগে তোমার পালা দাও, আমার নাকে রসকলি এঁকে দাও বলিয়া নিজের আঁকা রসকলিটি মুছিয়া ফেলিল। হতভম্ব গোপিনী কম্পিত করে মঞ্জরীর নাকে রসকলি আঁকিয়া দিল। মঞ্জরী বলিল, দাঁড়াও, সাক্ষী ডাকি বলিয়া বাহিরে পুলিনকে ডাকিল। সেই মধুভরা কণ্ঠে, রসকলি এসো বলি। পুলিনকে লইয়া গোপিনীর হাতে হাতে নিজের হস্তবন্ধনে বাঁধিয়া দিয়া কহিল, এই নাও রসকলি, আমার রসকলি তোমায় দিলাম। পুলিনের কথা সরিল না। তারপর পুলিনকে বলিল, আমি দিচ্ছি, না বলো না। গোপিনী ও পুলিন বিস্মিত, নির্বাক। সহসা গোপিনী মঞ্জরীর হাত ধরিয়া টানিয়া বলিল, না না, তুমি শুদ্ধ এসো, আমরা দুবনে। রসচ্ছলা রসচ্ছলার মতোই কহিল, দূর, আমি যে রসকলি। বৈকালের মুখে মঞ্জরী কহিল, দাঁড়াও, আমি একবার গাঁয়ের হালচাল দেখে আসি। পুলিন বাধা দিয়া বলিল, সে কি একলা? মঞ্জরী হাসিয়া ঢলিয়া পড়িল, বলিল, ভয় কি, আমার রসকলি যে সঙ্গে বলিয়া নাকের রসকলি দেখাইয়া দিল। তারপর আবার কহিল, ভয় নাই, আমি বাইরে বাইরে খবর নেব, তেমন তেমন বুঝলে আমি গোকুলবাটি থানায় যাব, আজ রাত্রে না ফিরতেও পারি, বুঝলে। খবরদার, তোমরা বেরিও না, দিব্যি রইল, মাথা খাও। সে কণ্ঠস্বরে পরিহাসের বিন্দুও ছিল না। পুলিন সে কথা অবহেলা করিতে পারিল না। মঞ্জরী চলিয়া গেল, রাত্রে ফিরিল না। পরদিন প্রাতে বলাই আসিয়া ডাকিল, মিতে। মঞ্জরীর সংবাদের আশায় নিজের বিপদের আশঙ্কা তুচ্ছ করিয়া দরজা খুলিয়া কহিল, এসো। বলাই বলিল, বেশ বেশ, তা মঞ্জরীকে দিয়ে টাকাটা পাঠালি কেন? নিজে গেলেই তো হতো। তাও বেশ ভালোই হলো। বাবুও বললেন, বলাই, পুলিন যখন 50 টাকা জরিমানাই দিলে, তখন আর তার উপর রাগ নাই আমার। তা পুলিন বোধহয় ভয় আসে নাই, তাই মঞ্জরীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মঞ্জরীকেও মাফ হয়ে গিয়েছে। তা আজ একবার যাস, বাবুকে পেন্নাম করে আসিস, ভয় নাই, আমিও সব বলে কয়ে দিয়েছি। পুলিনের কথা সরিল না। জমিল না দেখিয়া বার কয়েক হুঁকা টানিয়া বলাই চলিয়া গেল। পুলিন স্তম্ভিতের মতো দাঁড়াইয়া রহিল, কে জানে কতক্ষণ। একটি পুঁটলি কাঁখে মঞ্জরী আসিয়া হাসি মুখে অভ্যাস মতো হেলিয়া সম্মুখে দাঁড়াইয়া ডাকিল, রসকলি। পুলিন কথা কহিল না। হাসিয়া মঞ্জরী বলিল, রসকলি, রাগ করেছ? পুলিন অভিমান ভরে বলিল, তুমি জমিদারকে? মঞ্জরী কহিল, জলে বাস করে কুমিরের সঙ্গে বাদ করা কি চলে গো, তাই মিটিয়ে ফেললাম। পুলিন কহিল, টাকা? মঞ্জরী কথা কাড়িয়া বলিল, সে তো তোমারই গো, আমি কি তোমার পর? তারপর পুলিনের হাত দুইটি ধরিয়া কহিল, তবে আসি। উদ্ভ্রান্তের মতো পুলিন বলিল, কোথায়? মঞ্জরী কহিল, বৃন্দাবন। পুলিন অভিমান করিয়া বলিল, রসকলি। মঞ্জরী কহিল, আমি তো তোমারই গো। গোপিনী দ্বারের পিছনে ছিল, সম্মুখে আসিয়া যেন দাবি করিল, না, যেতে পাবে না। মঞ্জরী বলিল, তীর্থের সাজ খুলে কুকুর হব? গোপিনী কহিল, বলো তবে ফিরে আসবে? মঞ্জরী বলিল, আসব। গোপিনী কহিল, আসবে, দেখো।
উত্তর না দিয়া মঞ্জুরি হাসিয়া পুটুলিটি তুলিয়া রাস্তায় নামিয়া পড়িল। বিচিত্র সে হাসি, রহস্যের মায়া মাধুরীতে ভরা। কে জানে তার অর্থ? চলিতে চলিতে গান ধরিল। লোকে কয় আমি কৃষ্ণ কলঙ্কিনী। সখী, সেই গরবে আমি গরবিনী গো, আমি গরবিনী। নাকে তাহার রসকলি, মুখে তাহার হাসি, চলনে সে কি হিল্লোল, রসধারা যেন সর্বাঙ্গ ঝাঁপাইয়া ঝরিতেছিল। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।